মুসা ভাই, ট্রাম্প চাচ্ছে ইরানের এই যে ইস্যুতে ইরান যুদ্ধে দ্রুত জয় পাওয়ার জন্য, এবং তারা 4 সপ্তাহ বা 5 সপ্তাহের একটা সময় তারা টার্গেট নিয়েছে। কিন্তু ইরানের জনগণ দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। এ ধরনের অনেকগুলো বিশ্লেষণ ইতিমধ্যে প্রকাশ হয়েছে, এবং সম্প্রতি গতকালকে রাতে আল জাজিরা একটি বিশ্লেষণ প্রকাশ করেছে। আসলে এই যুদ্ধ কি এখনই শেষ হয়ে যাচ্ছে? দেখুন, এই কথাটা বলার আগে একটা মজার গল্প বলে নিই। সেটা হলো, আমরা ছোটোবেলায় অর্থাৎ কিশোর বয়সে আমার গল্পের বই পড়ার প্রচণ্ড ঝোঁক ছিল। তা আমরা খুব পড়েছি আপনার দস্যুমোহন নামে একটা সিরিজ। এটা শশধর দত্ত লিখতেন। তো দস্যুমোহনের চাকরের নাম ছিল বিলাস। বিলাসকে সময় জিজ্ঞাসা করলে সে ঘোত করে আওয়াজ করিয়া বিলাস উত্তর দিল, তা কর্তা 10টা 2টা হবে। তো ট্রাম্পের কথাবার্তায় এই বিলাসী ও সুর আছে। ট্রাম্প প্রথমে বলল দ্রুত যুদ্ধ শেষ হয়ে যাবে, তারপরে বলল 5 সপ্তাহ লাগতে পারে, এখন বলতেছে যুদ্ধ দীর্ঘদিন চলবে। তার মানে তার কোনো পরিকল্পনা বা যুদ্ধ নিয়ে বাস্তব কিছু জ্ঞান নেই। আর যদি পরিকল্পনা থাকেও, সে আকাশে চলে গেছে, কল্পনা মাথায় পড়ে আছে। এবং যুদ্ধের যে অবস্থাটা দেখতে পাচ্ছি, সেটা ইরানিরা কিন্তু স্বল্প মেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত, মানে করতেছে না, আশা করতেছে না। তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত, কারণ তারা সাজিয়েছে গুটিগুলো ওইভাবেই, যে যদি শীর্ষ নেতৃত্ব কোনো কারণে সরে যেতে হয়, তাহলে যুদ্ধটা হয়ে যাবে বিকেন্দ্রীকরণ হয়ে গেছে। আজকে আমরা যে খবরে যেটা দেখলাম, যে তাদের শীর্ষ নেতা নির্বাচন করেছেন, কিন্তু যাকে নির্বাচন করেছে আলোচনায় ছিল না এতদিন। একটু জুনিয়র লেভেলের বা মধ্যম পর্যায়ের একজনকে নির্বাচিত করেছে, খামেনির ছেলেকে, মুস্তফা খামেনিকে। মুস্তফা খামেনি আসলে আলোচনায় ছিলেন গত বছর। এটা হলো প্রতি রোজার শেষ শুক্রবারে ইমাম খোমেনির আহ্বানে কুচ দিবস পালন করা হয়। কুচ দিবসে বিক্ষোভ হয় তেহরানে, সে বিশাল বিক্ষোভ হয়। আমি গেছি, এবং সেখানে ওই মার্কিন পতাকা, ইসরায়েলের পতাকা পোড়ানো হয়। তো গত বছর কুচ দিবসে মুস্তফা খামেনির উপস্থিতিটা খুব উল্লেখযোগ্যভাবে পত্রপত্রিকায় এসেছে, যেটা ইরানের আগে আসেনি। এবং মুস্তফা খামেনি একটু পিছের দিকে থাকতেন, একটু পিছে, ওনাকে ওইভাবে সামনে আনা হয়নি। আর আমি যেখানে চাকরি করেছি, সেটা হলো IRIB, ইরানের সম্প্রচার সংস্থা। তো সেখানে আয়াতুল্লাহ খামেনির একজন মেয়ের জামাই ছিলেন। তা আমরা জানতামও না উনি কোন বিভাগে আছেন। উনি একটা বিভাগের সাধারণ একজন ম্যানেজার ছিলেন, মুদির বলা হয়, ছিলেন। উনি খুবই স্বাভাবিকভাবে চলাফেরা করতেন, কেউই তার সম্পর্কে কিছু জানতেন না। আর এটা হলো বুরুন মার্জি, অর্থাৎ ওয়াইল সার্ভিসে আপনার উপদেষ্টা ছিলেন একজন বিখ্যাত আয়াতুল্লাহর ছেলে। কেমন নাম করা, আমি আয়াতুল্লাহ নামটা ভুলে গেছি। তো তার সম্পর্কে লোকজন খুব কম জানতো। তারা আত্মগোপন করে থাকার মতো থাকতেন। আচ্ছা, আমরা আবার আগের আলোচনায় ফিরে যাই। সেটা ছিল যে আমাদের দীর্ঘমেয়াদী নাকি স্বল্পমেয়াদী। ট্রাম্পের যে আশা করেছিলেন, সেই আশাটা ঘুরে বেলি আসলে না, সেই আশা আপনার ঘুরে বালি। এবং আপনার এইভাবে বলতে পারেন যে ওই যে ভাঙি আছে পাল, ধরবে কি হাল, আছে কার হিম্মত, এই অবস্থায় পড়েছে ট্রাম্প। তার আশার পুরোটাই, সে যে স্বপ্ন দেখেছিল, স্বপ্ন থেকে দোষের কিছু না, সে দেখতেই পারে স্বপ্ন, সেই স্বপ্নটা ধারে কাছেও যায়নি। সে ভেবেছিল যে এটা ইয়ের মতো হয়ে যাবে, আপনার অনেকটা হয়তো ভেনেজুয়েলার মতো করে ফেলবে। সে কেমন, সে যাবে, ভেঙে পড়বে, জনগণ বেরিয়ে আসবে, সরকারের পতন ঘটবে, অথবা সরকারের যে অবশিষ্টাংশ থাকবে তারা হামাগুড়ি দিয়ে এসে বলবে যে আমরা তাহলে এখন আলোচনায় বসি আপনার শর্তে। কেমন, কিন্তু এর কোনোটাই হয়নি। পাবলিক মাঠে নেমেছে, হাজার হাজার লাখ লাখ লোক মাঠে নেমে এসছে। সেটা হলো একসাথে 12-13টা দেশে আক্রমণ করা, বিশ্বের ইতিহাসে তো এরকম কোনো না, একটা দেশ এককভাবে বহুমুখী আক্রমণ করে নাই, এবং আক্রমণগুলো খুব নিখুঁতভাবে করা। কোনো রাষ্ট্রকে টার্গেট নিয়ে না, এটা তো টার্গেটটা করা হয়েছে শুধু ট্রাম্পের বা আমেরিকার যে ঘাঁটিগুলো আছে, বা যেখানে দূতাবাসে কর্মীরা যেসব বাসভবনে আশ্রয় নিয়েছে, অথবা CIA গুপ্ত অফিস আছে, এগুলোতে আছে, মানে যেখানে আমেরিকার স্বার্থ আছে সেই জায়গায় হামলা করা হয়েছে। কিন্তু এখানে যে দুবাই এয়ারপোর্টে যে হামলাটা করা হয়েছে, এখানে আসলে আমেরিকার স্বার্থটা কি? এখানে আসলে দুবাই এয়ারপোর্টকে আপনার আন্তর্জাতিক পশ্চিমী এক গণমাধ্যমের পশ্চিমী সাফল্যের প্রতীক হিসাবে গণ্য করা হয়। এছাড়া দুবাই এয়ারপোর্টে আপনার ইসরায়েলি দপ্তর আছে,
গুপ্ত দপ্তর আছে বলে অনেকেই বলেন, কেমন, সে কারণে হামলাটা হয়ে গেছে। আরেকটা কথা একটু এই প্রসঙ্গে বলি, এটা মনে হলো কথা, আমরা কিন্তু এটা কিন্তু খেয়াল করিনি অনেকেই, যে এই ইসরায়েল এবং আমেরিকা হামলা করার দুদিন আগে ইসরায়েল সফর করেছে মোদি। আর আরেকটা খবর এসেছে, সেটা হলো যে আপনার ইসরায়েলের, ইহুদিবাদী ইসরায়েলের যে অস্ত্র তৈরির কারখানাগুলো, সেগুলো নাকি কোনোটাই ইসরায়েলে নেই, এগুলো বসানো আছে ভারতে, ইন্ডিয়াতে বসানো আছে। এবং এটাই হতে পারে মোদির সাথে এদের সখ্যতার মূল সূত্র। এছাড়া আপনার ইয়েতে গাজাতেও ব্যাপক পরিমাণ ভারতীয়রা করেছে, অভিযানে অংশগ্রহণ করেছে গাজায় ফিলিস্তিনিদের হত্যা করার ব্যাপারে, এবং ভারতীয় অস্ত্র ব্যবহার হয়েছে। তো এখানে এই কথা কিন্তু আমরা সবাই আমার নজরই পড়ে নাই যে মোদি চুপচাপ সফর করে এসছে, কেমন, এটি একটি উল্লেখযোগ্য ব্যাপার। এখানে ট্রাম্প হয়তো একটা ধারণা করেছিল যে ভেনেজুয়েলা দখল করার পরে সেখানের যে তেল সম্পদ, এই তেল সম্পদ সে নিয়ে যাবে, আর ইরান সহ এই মধ্যপ্রাচ্যের যে তেল, সেই তেলের উপরে তাকে আর নির্ভর করতে হবে না, সে দীর্ঘমেয়াদী একটা যুদ্ধ পরিচালনা করতে পারবে। বিষয়টা এরকম কিনা? আমার মনে হয় না, এরকম না। সে ভেবেছিল যে ইরান হয়তো ভেনেজুয়েলার মতো ভেঙে পড়বে, যেমন মানে সে হয়ে যাবে, ওই তেলের উপরেও তার হাত এসে যাবে, ইরানের সম্পদের উপরে। কারণ ইরানের বাজার, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বাজার তো ইরান, লোক সংখ্যার দিক থেকে বিশাল বাজার, যেমন। তো এই বাজারটা আমেরিকার হাত ছাড়া হয়ে আছে। এই বাজারের মূল পণ্যগুলো আসলে এখন তো ইরান সহ ওই প্রতিবেশী যে দেশগুলো আছে, সেখান থেকে তো কোনো পণ্যই বাইরে বের হতে পারছে না, অন্য বাইরে মানে তেল কোনো কিছুই বের হতে পারতেছে না, ঢুকতে পারতেছে না, বাইরে বের এবং বন্ধ হয়ে আছে। তারা প্রণালীটা বন্ধ করে দিয়েছে, বন্ধ করে আছে, এবং তাদের যে বিমান উড্ডয়ন বন্ধ হয়ে আছে। তো থাকায় তো মানে আপনার সরবরাহ লাইন কোথায়? সাগর পথে যাবে কোন দিক দিয়ে? আচ্ছা, হরমুজ প্রণালীটা বন্ধ হয়ে গিয়েছে, ইরান বন্ধ করে দিয়েছে, সেখান থেকে কোনো তেল সম্পদ বের হতে পারছে না। আবার ওখানকার যে দেশগুলো আছে, সেখানে বাইরে থেকে কোনো পণ্য সেখানে ঢুকতে পারছে না। তো এই অবস্থায় আসলে বিশ্বের অর্থনীতি কোন দিকে যেতে পারে? এটা বেশি দিয়ে চললে একটা সংকটে পড়ে যাবে, ভয়াবহ সংকটে পড়বে। মানে এটা হলো যে বিশ্ব অর্থনীতির যে সরবরাহ এবং যোগান, চাহিদা থাকবে কিন্তু সরবরাহ থাকবে না, যোগানের ব্যবস্থা থাকবে না। তো একটা হাহাকার, মানে ধরেন আকালের মতো একটা অবস্থা দেখা দেবে। ইতিমধ্যে তো তেলের দাম কিছু কিছু দেশে অনেক বেড়ে গিয়েছে, 100% পর্যন্ত বেড়ে গিয়েছে কিছু দেশে। এটা ওই যেভাবে বাড়বে মনে করা হচ্ছিল, ওইভাবে কিন্তু বাড়ে নাই, আঞ্চলিকভাবে বাড়ছে জিনিসটা, সামগ্রিকভাবে বাড়বে আসলে কিছুদিন পরে, যুদ্ধটা যাই কিছুদিন তাহলে বেড়ে যাবে। সেই জিনিসটা মনে হয়তো আরো 2 সপ্তাহ পরে আমরা টের পাওয়া যাবে। বাংলাদেশের জন্য একটা ঝুঁকি আছে, বাংলাদেশের তেল হয়তো মজুদের খুব বেশি দিন নাই, সেক্ষেত্রে বাংলাদেশ একটা বড় ধরনের বাংলাদেশে আরেকটা ঝুঁকি আছে, সেটা হলো আমাদের ব্যাপক পরিমাণ জনশক্তি পুরো উপসাগরীয় অঞ্চলে কর্মরত, কেমন, সেখানে অর্থনীতি যদি ভেঙে পড়ে, তাতে এই লোকগুলো তো হারাবে, তাদের মানে উপার্জনের রাস্তা হারাবে, তারও একটা বিশাল চাপ এসে পড়বে আমাদের উপরে। কারণ জনশক্তি তো আমাদের একটা আপনার বৈদেশিক মুদ্রা আহরণের একটা বড় উৎস। সেই উৎসটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, এটার বিকল্প তো আমাদের কাছে কিছু নেই। এটার বিকল্প যেটা, সেটা কিন্তু ওই এর সাথে জড়িত, আপনার গার্মেন্টস বা তৈরি পোশাক, কেমন, সে তৈরি পাঠাবো কি করে আমরা? রাস্তাগুলো অনেকখানি আটকে আছে। পাঠানোর জন্য তো তেল দরকার হবে, তেলও দরকার পড়বে, জ্বালানির দরকার, হ্যাঁ, সব আমরা পাচ্ছি না, পাবো না, সব মিলে বিশ্বের অর্থনীতি একটা স্থবির অবস্থায় চলে যাচ্ছে। ভূরাজনৈতিক দিক থেকেও ইরান একটা সুবিধাজনক অবস্থানে আছে, যে সুবিধাজনক অবস্থানটা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশ নেই। না, নেই। এদিকে সে ধরুন ওইদিকে আপনার আরব সাগরের কাছাকাছি সে আছে, ওদিকে সুয়েজ খালও হয়তো নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারবে ইরান, সেই সুযোগও ইরানের আছে। এটা আপাতত যদি সে ওইদিকে মারতে থাকে, তাহলে সুয়েজ খাল বন্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে তো আসলে বলা যায় যে বিশ্বের যে অর্থনৈতিক লাইফলাইন, সুয়েজ খাল এবং এদিকে হরমুজ প্রণালী, এই দুইটা জায়গা যদি বন্ধ হয়ে যায়, তাহলে লাইফলাইন তো বন্ধ হয়ে গেল। লাইফলাইন বন্ধ হবে, দিক করে চলবে, সে বহু ঘুরে উত্তম আসান্তরিক হয়ে ঘুরে বহুকাল আগে যেভাবে চলতো, তাতে 1 টাকার দাম, 1 টাকার পণ্যের দাম, মানে পাঠানোর দামটা যে পড়বে 20 টাকায়, তো সেটা তো একটা কঠিন
কঠিন এখন ব্যবস্থা মনে হবে। হচ্ছে যে যুদ্ধ বন্ধের জন্য বিশ্বর নেতৃবৃন্দের উদ্যোগ নেওয়াটাই মনে হচ্ছে খুব সবচেয়ে বেশি জরুরি। এটা নেতৃবৃন্দ বলতে আসলে দেখেন যে দুটো পক্ষ, একটা হলো ইরান আর একটা বাদ বাকি। বাদবাকি। এখন ইরানকে আপনাকে বোঝাতে হবে যে আমরা আর হামলা করব না, অর্থাৎ যেটাকে বলা হয় যে ওই যে আপনার ঘাস কাটা ইয়েতে যেটা করলো বারবার দফায় দফায় ধরুন গাজাতে বন্ধ করলো, আবার বন্ধ আক্রমণ করলো, বন্ধ করলো আক্রমণ করলো, একেবারে এখন তো মিসমার করে দেওয়া হয়েছে যে আশেপাশে জঙ্গল স্থাপন হয়েছে, জঙ্গল বড় হলে আবার কাটে, জঙ্গল বড় হলে আবার কাটে। কেমন এই জিনিসটি করবে না, এটা যদি নিশ্চয়তা দেয় তা পশ্চিম, তাহলে ইরান হতে হবে পশ্চিমা তো এটা মনে হয় করবে বলে মনে হচ্ছে। না। এইরকম নিশ্চয়তা তারা দেবে না। তাদের এবারের উদ্দেশ্যটা মনে হচ্ছে যতটুকু যে শাসন ব্যবস্থা পরিবর্তন সহ ইরানের নেতৃত্বকে ধ্বংস করে দেওয়া, হ্যাঁ, নেতৃত্বকে ধ্বংস করে দেওয়া এটাই হচ্ছে তাদের টার্গেট। তার মূল লক্ষ্য, এবং সেখানে তাদের মানে পুতুল সরকার কাউকে এনে বসানোর চেষ্টা করা। সেটি মনে হয় ইরানি জনগণ আগে মানে নাই, এবারও মনে হয় মানবে বলে মানবে না। না, এবার তো পরিষ্কার জবাবটা দিয়ে দেওয়া হলো খামেনির শাহাদাতের পরে, যে সারা দেশব্যাপী হলো বিক্ষোভ। সমাবেশ, শোক সমাবেশ, কেমন সেখানে সব পর্যায়ের লোকই নেমে এসছে, সে আপনার 100 ভাগ হিসাবি বা 50 ভাগ হিসাবি, যাই বলুন সবাই নেমে আসছে। এবং আপনি দেখেছেন বোধহয় ভিডিওগুলো যে ওই খামেনির শাহাদাতের খবর শুনে কান্নায় ভেঙে বসতেছে গৃহবধূ, তো তারপর একেবারে ঘরের পোশাক পরা, দেখুন ওটা তো কোনো হেজাব তো নেই, পশ্চিমী পোশাকের চেয়েও কম হতে পারে, কিন্তু হু করে কাঁদতেছে স্বামী স্ত্রী মিলে। দেখুন খামেনিরা জাদান মানে খামেনি হামলা করেছে বলে খুব করে কাঁদতেছিল। এই ভিডিওটা অনেকেই দেখেছে, এই ধরনের ভিডিও বেশ কিছু এসছে, আপনিও দেখেছেন হয়তো। দেখুন, তো তাতে বোঝা যাচ্ছে যে জীবিত খামেনি সে শক্তিশালী হয়ে গেছে মৃত খামেনি। মৃত খামেনি। এবং কবিতায় যেটা বলে যে আমার রক্ত লেখায় হোক তোমার সর্বনাশ, সেই ঘটনাটাই ঘটিয়ে দিতে চলেছে ইরানের এখনকার নেতৃবৃন্দ। তো মুসা ভাই শেষ করি আজকে। জি প্লিজ, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দোয়া করবেন সবাই। জি, আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন।